হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে খুবই সিম্পল কিন্তু সুন্দর একটা দিন শেয়ার করব। আজকে আমি চলে গিয়েছিলাম জিনিসপুর কালী মন্দিরে, সাথে ছিল আমার শাশুড়ি আর আমাদের পাশের বাসার আন্টি। মন্দিরে ঢুকেই আমরা ভোগের জন্য প্রথমে প্রসাদ নিয়ে নিলাম। এখান থেকে আমরা আগরবাতি, মোমবাতি, সিঁদুর, পেয়ারা এগুলো নিয়ে নিলাম। মন্দিরে ঢোকার সাথে সাথেই একটা ক্ল্যাম ভাইব লাগে, একদম শান্ত, চারপাশে গাছপালা, হালকা বাতাস, আর জায়গাটা অনেক নাইস। এখানে আমি আমার ব্লগের জন্য আন্টি আর আমার শাশুড়িমার একটু ক্লিপ নিয়ে নিলাম। এদিকে আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর এই ধরনের জায়গায় আসলে মনটা একটু শান্ত হয়ে যায়, লাইক সব টেনশন একটু পজ নিয়ে নেয়। আর আজকের দিনটি ছিল 2রা বৈশাখ 1433 বাংলা। আর আজকে জিনিসপুর কালী মন্দিরে ছিল বার্ষিক পূজা এবং মেলা। যেহেতু আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম, তাই আমরা মেলা দেখতে পারিনি, কিন্তু অঞ্জলি দিতে পেরেছিলাম। আর মন্দিরের প্রবেশদ্বারেই একটা কুকুর ঘুমিয়েছিল। মন্দিরের ভিতরে প্রবেশ করার পরেই আমরা দেখতে পাচ্ছিলাম ঠাকুরকর্তা তার পূজা শুরু করে দিয়েছিল। আমি দাঁড়িয়ে একটু মায়ের পূজা দর্শন করছিলাম। আমাদের কেনা ভোগ মায়ের কাছে অর্পণ করে আমরা চলে যাচ্ছিলাম একটু বাইরের দিকে। এটা মন্দিরের পেছনের দিক, এখানেও একটা কুকুর ঘুমিয়েছিল। মন্দিরের ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। মন্দিরের বাইরেই ছিল একটা বিশাল বটগাছ। এই বটগাছটা এত বড়, এত ছায়া দেয়, গরমের মধ্যে নিচে দাঁড়ালেই একদম ঠান্ডা ঠান্ডা লাগে। আর একটা জিনিস আমি নোটিস করি, বটগাছটা যত পুরাতন হয় তত সুন্দর লাগে। এর ডালপালা, ঝুড়িগুলো নিচে নেমে আসে, একদম অ্যাস্থেটিক। গ্রামে তো প্রায়ই দেখা যায় মানুষ বটগাছের নিচে বসে আড্ডা দেয়, কেউ বিশ্রাম নেয়, কেউ গল্প করে। আর জিনিসপুর মন্দিরের এই গাছটা আসলে একটা গাছ না, এটা বহুদিন ধরে এখানে আছে। এটা একটা শান্তির জায়গা ভক্তদের কাছে। আর এই বটগাছটার পাশেই একটা পুকুর ছিল। এই জায়গাটা একদম পারফেক্ট কম্বিনেশন, একদিকে এত বড় একটা বট গাছ আর পাশেই একটা পুকুর, একদম পুরো ভাইবটাই অনেক ক্ল্যাম। পানির দিকে তাকালে কেমন জানি মাইন্ডটা রিল্যাক্স হয়ে যায়। গাছের ছায়া পড়ে পানির উপর দেখতে সিনেমেটিক লাগে। চারপাশটা একটু এক্সপ্লোর করার পর আমরা চলে আসলাম অঞ্জলি দিতে। মন্দিরে ঢুকেই দেখি আজকে অনেক মানুষ, একদম ভিড় ছিল। কেউ প্রার্থনা করছে আর কেউ ফ্যামিলি নিয়ে এসেছে। চারপাশে একটা আলাদা এনার্জি ছিল, ঘন্টার শব্দ, মানুষের কথা, আর সেই ডিভোশনাল ভাইব, সব মিলে একদম লাইভলি লাগছিল। একটু ভিড় থাকায় প্রথমে ভাবছিলাম কিভাবে ম্যানেজ করব, বাট ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। অনেস্টলি ক্রাউড থাকলেও একটা ভালো লাগা কাজ করছিল, কারণ এখানে সবাই সেম পারপাস নিয়ে এসেছে। এরকম মোমেন্টগুলো ফিল করতেও ভালো লাগে। আর এদিকে আমার শাশুড়ি প্রণাম করে নিচ্ছিল, আর সাথে সিঁদুর, মোমবাতি, আগরবাতি এগুলো দান করেছিল। তারপর আমিও প্রণাম করে নিলাম। যেহেতু আমার ব্লগের ক্লিপ নেওয়ার জন্য তখন কেউ ছিল না, তাই আমারটা ক্লিপ নেওয়া হয়নি। এখানে সকলেই অপেক্ষা করছিল কখন অঞ্জলি শুরু হবে। যেহেতু আমরা প্রায় সকাল সকাল চলে গিয়েছিলাম, তাই আমাদেরকে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আর যারা নতুন এসেছে তারা তাদের ভোগের মধ্যে স্লিপ নিয়ে মায়ের কাছে জমা দিচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর পূজা সম্পূর্ণ হলো। এই স্লিপের মাধ্যমে ভোগ দেওয়াটা কিন্তু আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এখানে আসলে এত ভক্ত, আসলে কে কোনটা প্রসাদ ভোগের জন্য দিচ্ছে সেটা আসলে শনাক্ত করা খুবই কঠিন, তাই এই মাধ্যমটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপরেই চলে আসলো জ্বলন্ত আগরবাতি। মায়ের কাছে দেখানো হয়েছিল এই আগরবাতিগুলো, তাই সবাই এখান থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিল। এই মুহূর্তটা কিন্তু আসলেই অনেক সুন্দর, সবাই খুবই এক্সাইটেড ছিল। জিনিসপুর মন্দিরেও আমি আরও অনেকবার এসেছি, কিন্তু কখনোই আসলে ভিডিও করা হয়নি। এবার যেহেতু আমি ব্লগ তৈরি করছি, তাই পূজার শেষ ভাগটা একটু ভিডিও করে নিলাম। এখানে যে ঠাকুরকর্তাটা পূজা করছিল উনিও কিন্তু খুবই ভালো মানুষ। আমরা যখন আরও আগে গিয়েছিলাম তখন ওনার সাথে পরিচয় হয়েছিল। উনি খুবই আন্তরিক এবং খুবই ভালো মানুষ।
আপনারা যদি কখনো নরসিংদী আসেন তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে সবাই একবার জিনিসপুর মন্দির ঘুরে যাবেন। এখানে আসলেই মনের আশা পূর্ণ হয়, আর মন্দিরটা আসলেই আমাদের মনকে শান্ত করে। আর দেখতে দেখতে পূজা প্রায় শেষ হয়ে গেল, আর কর্তা আমাদেরকে শান্তির জল দিয়ে দিচ্ছিল। আর এরপরেই শুরু হয়ে যাবে আমাদের অঞ্জলি। অঞ্জলি শেষ হওয়ার আগে আমি আমার হাতের আংটিটা একটু দেখাচ্ছিলাম। এই আংটিটা আমাকে আমার বড় বোন বিয়েতে গিফট করে। আর আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি তো ব্লগের জন্য অঞ্জলির ফুলগুলো ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু একটা দাদাও আমাদের দেখা দেখি এখানে ক্লিপ নেওয়া শুরু করে। অঞ্জলি শেষে আমরা সবাই চলে যাই মোমবাতি আগরবাতি প্রজ্বলন করতে। এখানে আমার শাশুড়ি মা প্রথমে আগরবাতি এবং মোমবাতি জ্বালিয়ে নিল, তারপরে ঠাকুরের দিকে দেখাবে। চারপাশে অনেক মোমবাতি আর আগরবাতি জ্বলছিল, পুরো জায়গাটা একদম ডিফারেন্ট একটা ভাইব হয়ে গিয়েছিল। আগরবাতির হালকা গন্ধ চারদিকে ছড়িয়েছিল, আর মোমবাতির আলোটাও দেখতে খুব সুন্দর লাগছিল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আসলে জায়গাটাকে এত স্পেশাল করে তোলে। আমি একটু দাঁড়িয়ে সবকিছু অবজার্ভ করছিলাম। এইখানে আমি আবার চলে আসলাম শিবলিঙ্গের কাছে। এই শিবলিঙ্গটা কিন্তু অনেক সুন্দর। ঢাকেশ্বরী মন্দিরের থেকে এই শিবলিঙ্গটা অনেকটাই ডিফারেন্ট। আর এখানেও আমার শাশুড়ি মা আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নিল, আর এখানে আমিও আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নিলাম। এত ক্রাউডের মাঝেও এই জিনিসগুলোই আসলে মন্দিরটাকে আরও বেশি সুন্দর করে তোলে। এখানে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। যেহেতু আজকে রেকর্ড করে দেওয়ার মতো আমার সাথে তেমন কেউ ছিল না, তাই আন্টি আমাকে একটু রেকর্ড করে দেয়। এখানে আমি একটু হেঁটে দেখাচ্ছিলাম। আর এই বটগাছের শিকড়টার মধ্যে সবাই আসলে আগরবাতির প্যাকেট বেঁধে তাদের মনের আশা পূরণ হওয়ার জন্য প্রার্থনা করে ভগবানের কাছে। এখানে আন্টিকেও আমি একটু ব্লগে নিয়ে নিলাম। আন্টিকে ধন্যবাদ আমাকে ব্লগের ক্লিপ নিয়ে দেওয়ার জন্য। আর তারপরে আমরা চলে যাই ফুচকার দোকানে। এই ফুচকার দোকানটা ছিল নিরামিষ। এখানে আমরা 2টা ফুচকা আর একটা চটপটি নিয়ে নিই। এই ফুচকাটা কিন্তু অনেক মজার ছিল। ফুচকা খাওয়া শেষে আমরা চলে গেলাম নিমকির দোকানে। এখান থেকে বাসার জন্য কিছুটা নিমকি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আজকের ব্লগটা এই পর্যন্তই। নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।